নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান। আপনারা যার জন্য অপেক্ষা করে থাকেন, আবার সেই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে সরাসরি। এই অনুষ্ঠান মানেই এমন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করি যেটা আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। শুধু তাই নয়, ঘরে ঘরে এই মুহূর্তে রোগ জ্বালা অব্যাহত রয়েছে এবং প্রতিদিন আমরা বিজ্ঞান যতটা অগ্রসর হচ্ছে, রোগও বোধহয় ততই অগ্রসর হচ্ছে এবং নতুন নতুন রোগ, নতুন নতুন সিমটমস আমাদের সামনে এসে হাজির হচ্ছে এবং সেগুলো মোকাবেলা করতে গিয়ে আমরা কিছুটা বিভ্রান্ত হচ্ছি। চিকিৎসা করাতে গিয়ে একটা সুদূর প্রসারী সময় অতিবাহিত হচ্ছে, কিন্তু তারপরেও অনেকে অভিযোগ করছেন যে চিকিৎসা তো করাচ্ছি বটে, কিন্তু তাতে কোনো রকম কোনো সাড়া মিলছে না। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের চিকিৎসা পদ্ধতিতে বিভিন্ন রকম যে প্যাথিগুলো রয়েছে, সেই প্যাথিগুলোর জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন বা পৃথিবীর সবচেয়ে প্রাচীন বললেও ভুল হবে না যে পদ্ধতিটি রয়েছে সেটি হলো আয়ুর্বেদ পদ্ধতি। আর আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই পুরনো প্রাচীন আয়ুর্বেদ পদ্ধতিটাই আজকে অত্যন্ত গ্রহণযোগ্য হয়ে উঠছে মানুষের কাছে। একটা সময় খেয়াল করে দেখুন, আমরা ওই ছোট মাছ খুব একটা খেতাম না, আমরা একটু বড় মাছ খেতে হবে, অমুক টমুক খেতে হবে বেড়ে বেড়ে। কিন্তু দেখা গেল যে বড় মাছ, প্রথমত দেখা যেত যে আমরা গরিব মানুষ বড় মাছ খেতে পারি না, ভাই ছোট মাছ খাই। বড় লোকেরা বড় মাছ খায়, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বড় মাছ আর বড় লোকরা খাচ্ছেন না, বড় লোকরাই এখন ছোট মাছ খাচ্ছেন। তার কারণ বড় মাছে নানা রকম ফরমালিন থেকে শুরু করে নানা রকম সমস্যা রয়েছে, সেগুলো খেলে শারীরিক সমস্যা হচ্ছে, ফলে ছোট মাছ খাচ্ছে। তো এরকম করে অনেকগুলো ধারণা কিন্তু বদলাচ্ছে। আগে আমরা গরিব বলে গরিবরা নাকি সুতির জামা পরে, বড় লোকরা অন্যরকম জামা পরে, এখন বড় লোকরাই সুতির জামা। ঠিক সেইভাবেই এই আয়ুর্বেদ ব্যাপারটাও কিন্তু আমাদের কাছে এরকম বিষয়টা এসছে। কিভাবে এসছে? এই আয়ুর্বেদ আমাদের অত্যন্ত প্রাচীন চিকিৎসা পদ্ধতি হলেও আমরা খুব একটা গুরুত্ব দিতাম না, আমাদের কাছে শর্টকাট পদ্ধতিগুলোই অনেক বেশি গ্রহণযোগ্য ছিল। কিন্তু আজকের ডেটে যখন আমরা দেখছি যে বিদেশের মানুষেরাও ভারতের এই প্রাচীন পদ্ধতিকে গ্রহণ করছেন এবং তারাও বলছেন যে আয়ুর্বেদে এমন কিছু সম্ভব যা আধুনিক চিকিৎসা পদ্ধতিতে সম্ভব নয়। আয়ুর্বেদ এমন কিছু রোগের এমন কিছু তথ্য বা এমন কিছু মেডিসিন আবিষ্কার হয়ে রয়েছে যা ওই মডার্ন প্যাথি এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। ফলে বিদেশিরা এখন এই ভারতীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি নিয়ে রিসার্চ করা শুরু করেছে। আর যারা এই ভারতবর্ষে এই পদ্ধতি নিয়ে কাজ করছেন তাদের মধ্যে অন্যতম ব্যক্তি আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আমার হটসিটে বসে রয়েছেন, আপনাদের সবার প্রিয় ডক্টর সুলতান খান। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো শর্ট ফর্ম সিকেডি। এই সিকেডি রোগে হয়তো আপনারা অনেকেই আক্রান্ত হয়ে থাকতে পারেন, কিংবা আপনাদের শরীরে যদি কোনো রকম কোনো রোগ জ্বালা থাকে, দীর্ঘ চিকিৎসায় আপনারা কোনো সুরাহা পাচ্ছেন না, আয়ুর্বেদের হাত ধরতে চাইছেন, ডেফিনেটলি করে আপনারা ফোন করতে পারেন। আর আমরা জানবো এই সিকেডি বিষয়টা কি, কেন হয়, কাদের হয়, কি বৃত্তান্ত। স্যার, প্রথমে একটু জানতে চাইবো যে সিকেডি এর ফুল ফর্মটা কি, এটা রোগটা কি? সিকেডি হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। আমরা দু ধরনের বেসিক্যালি প্রবলেমগুলো দেখি, একটা হচ্ছে অ্যাকিউট কিডনি ডিজিজ আর একটা হচ্ছে ক্রনিক ডিজিজ। কিডনি ডিজিজ মানে হচ্ছে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি কোনো রোগের কারণে আপনার কিডনি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বা কিছু ওষুধের কারণে জন্য আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। অ্যাকিউট কিডনি ডিজিজ ইনস্ট্যান্ট কোনো প্রবলেম হলো, তার জন্য আপনি হঠাৎ করে আপনার কিডনি ড্যামেজ হয়ে গেল। কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ, যেটা কিছু রোগ আপনার শরীরে দীর্ঘদিন বাসা বাঁধছে, তার জন্য কিন্তু সেটা আস্তে আস্তে আপনার কিডনিকে ড্যামেজ করছে। খুব সহজ ভাষায় আমি জানতে চাইবো, যেটা আপনি বলছেন দীর্ঘদিন ধরে কোনো একটা রোগ থেকে কিডনি আমার ড্যামেজ হচ্ছে, এক্ষেত্রে ডায়াবেটিস একটি হতেই পারে। টপ যেটা দুটো রয়েছে সেটা হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন। হাইপারটেনশন কিডনির উপর প্রভাব ফেলে। ইয়েস, আমাদের আনকন্ট্রোল হাইপারটেনশন, আনকন্ট্রোল ডায়াবেটিস, এটা এখন টপ দুটো এমন একটা রোগ হয়ে গেছে যার জন্য কিন্তু আজকে ডায়ালিসিসের পরিমাণ অনেক বেড়ে গেছে। আচ্ছা, অনেক পেশেন্ট রয়েছে যারা ভেবেছে যে
ওষুধ খাচ্ছি, সুগার তো নর্মাল আছে, ওষুধ খাচ্ছি, মাঝে মাঝে বেড়ে যাচ্ছে, কোনো ব্যাপার নেই। প্রেশারের ওষুধ খাচ্ছি, মাঝে মাঝে বেড়ে যাচ্ছে, কোনো ব্যাপার নেই। তারা কিন্তু আজকে অনেক পেশেন্ট রয়েছে যারা কিন্তু তাদের কমপ্লিকেশনের জন্য ওরা সিকেডি পেশেন্ট হয়ে গেছে। আর সিকেডি এমন একটা রোগ যেটা কিন্তু আপনি সারপ্রাইজলি আপনি এই পাবেন যে আপনি সেকেন্ড বা থার্ড স্টেজে চলে গেছে। হ্যাঁ, খুব স্বাভাবিকভাবে। আমি তো প্রথমত তো জানতেই পারছি না যে আমার তো রোগ হয়েছে ডায়াবেটিস কিংবা আমার হাই প্রেশার রয়েছে, হাইপার টেনশন রয়েছে। সেখান থেকে আস্তে আস্তে যে কিডনিটা আমার ড্যামেজ হচ্ছে এটা তো আমি বুঝতেই পারছি না। যখন বুঝতে পারছি তখন অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো আপনি আপনার বোঝার সময় আপনি পাবেন না এক্স্যাক্টলি, কেন কি যে রোগ ভিতরে রয়েছে সেই রোগটা নিজের কাজ করছে। হ্যাঁ, ওর কাজ হচ্ছে যে আপনার অর্গানসগুলোকে টার্গেট করা, সে টার্গেট করছে। টার্গেট করে আপনার অর্গানসগুলোকে স্লোলি গ্র্যাজুয়ালি ভিতর থেকে উইক করে দিচ্ছে, ড্যামেজ করে দিচ্ছে। এই জন্য আপনি হঠাৎ করে একদিন আপনি যখন রুটিন চেক আপে যাচ্ছেন, বা হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন পা ফুলে যাচ্ছে, বা সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখছেন মুখ চোখ ফোলা আছে আপনার, বা পিচ্ছাপ যখন আপনি করছেন দেখছেন ফ্যানা আপনার ইউরিন হচ্ছে, বা ইউরিনের কালারেশন চেঞ্জ হচ্ছে, বা ইউরিন বারবার আপনাকে রাতে উঠে 3 বা 4 বার করে আপনাকে ইউরিন ব্যাগের জন্য যেতে হচ্ছে, বা আপনি হঠাৎ করে দেখছেন আপনার ওয়েট লস হয়ে যাচ্ছে, আপনি ভালোই খাওয়া দাওয়া করছেন, সমস্ত জিনিস ভালো আছে, কিন্তু দেখছেন 2 কেজি 3 কেজি আপনার হঠাৎ করে কমে যাচ্ছে আপনার। আপনি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছেন না, আপনি কোনো কাজ করছেন সেখানে কিন্তু কনসেন্ট্রেট একদমই করতে পারছেন না, ঠিকঠাক ঘুম হচ্ছে না। তখন আপনি যখন একটা রেগুলার চেক আপে যাচ্ছেন, তখন ডক্টরবাবু যখন কেএফটি পরীক্ষা করছেন, জিএফআর রেট চেক করছেন, বা ইউরিন এসিআর রিপোর্টগুলো চেক করছেন, তখন ডক্টরবাবু বলছেন আপনি একটা সিকেডি পেশেন্ট হয়ে গেছেন। মানে ততক্ষণে অনেকটা লেটও হয়ে গেছে। রাইট। এবার এই যে আপনি সিমটমসগুলো বলছেন যে পা ফুলে যাওয়া বা ইউরিনে ফেনা তৈরি হওয়া ইত্যাদি ইত্যাদি যে সিমটমসগুলো আপনি বললেন, এই সিমটমসগুলো আসতে অনেকটা দেরি হয়? মানে এই রোগটা ধরা মানে ঢুকে যাওয়ার পরে অনেকটা দিন পরে কি এই সিমটমসগুলো দেখা দেয়, নাকি শুরুতেই এই সিমটমসগুলো দেখা দেয়? দেখুন, প্রাইমারি স্টেজে আমি বললাম প্রাইমারি স্টেজে খুব রিয়ারলি পেশেন্ট এমন সিমটমস পায়, কিন্তু সেকেন্ড থার্ড স্টেজে এই সিমটমসগুলো খুব ভেরি ক্লিয়ারলি হয়ে যায়। আচ্ছা। আমি সিকেডি এই জন্য বললাম কি সারপ্রাইজিংলি আমরা ডায়াবেটিক পেশেন্ট থাকি অনেক দিন থেকে, আমাদের ডায়াবেটিস ডক্টররা বা আমরা স্পেসিফিকলি যখন একটা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে বা হাইপার টেনশন পেশেন্ট রয়েছে তাদেরকে আমরা মাঝে মাঝে কিডনি টেস্টগুলো করে নিই আমরা, তাদের হার্টের চেক আপ আমরা করতে বলি আমরা, বা চোখের চেক আপ আমরা করতে বলি, কেন কি যে কমপ্লিকেশনগুলো রয়েছে সেটা পেশেন্টে আসছে কি আসছে না সেটাও আমাদেরকে জেনে নিতে হয়। সেজন্য আজকের টপ দুটো সবথেকে বড় কারণ রয়েছে ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপরেও অনেক কিছু কারণ রয়েছে, যেমন রয়েছে কিডনি উপর সিস্ট হয়ে যাওয়া, পলিসিস্টিক কিডনি ডিজিজ বলা হয়। তারপর হচ্ছে ইউরিন আউটফ্লোতে আপনার অবস্ট্রাকশন রয়েছে, যেমন রাস্তায় আপনার কিডনি স্টোন হয়ে গেছে, বা প্রোস্টেট বড় হয়ে গেছে, প্রোস্টোমেগালি আপনার প্রবলেম হয়ে গেছে, বা পলিনেফ্রাইটিস বলে একটা প্রবলেম রয়েছে, বা গ্লুমেরুলনেফ্রাইটিস বলে একটা সমস্যা রয়েছে, যেখানে কিডনিতে আপনার রিকারেন্ট বারবার ইনফেকশন হয়ে যাচ্ছে। তো আর কিছু রয়েছে যারা কিন্তু খুব বেশি এনএসএআইডি ওষুধ খায়, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যারা পেন কিলার খুব বেশি খায়। তো এইসব কিছু কারণ আছে যাদের জন্য কিন্তু একটা মানুষ সিকেডির দিকে চলে যেতে পারে। আচ্ছা, বেশ। এবার প্রশ্ন হচ্ছে যে এই সিকেডি যখন ধরা পড়লো মানে একটা স্টেজে গিয়ে ধরা পড়ছে, এইখান থেকে কি এটাকে অ্যারেস্ট করা সম্ভব আয়ুর্বেদের মাধ্যমে? দেখুন, সিকেডি প্রবলেমটা এমন একটা সমস্যা যেখানে কিন্তু আপনাকে প্রপার নট অনলি মেডিকেশন, এর সঙ্গে কিন্তু আপনাকে লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, খাওয়া দাওয়া আপনাকে রেস্ট্রিক্টেড করতে হবে। আপনি ইজিলি আপনার প্রবলেমটাকে রিভার্স করতে পারবেন, কিন্তু হ্যাঁ, খুব বেশি লেট হয়ে গেলে তখন কিন্তু আপনাকে এমার্জেন্সি ট্রিটমেন্টেও কিন্তু আপনাকে সাহায্য নিতে হবে, কেন কি যখন আপনি ফার্স্ট স্টেজ বা থার্ড স্টেজে আপনি চলে যাচ্ছেন সেখানে কিন্তু আলটিমেটলি কিডনি নিজের ক্ষমতা অনেকটা লস করে ফেলে, কেন কি কিডনি যে কাজগুলো থাকে সেটা কিন্তু যখন ও প্রপারলি করতে পারে না, তো আলটিমেটলি যে এক্সট্রা ফ্লুইডগুলো আমাদের শরীর থেকে বার করে দেওয়া উচিত বা রক্তকে, সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের শরীরে অ্যাকুমুলেট হতে আরম্ভ করে। তো আগে আমাদের ডিপেন্ডেন্ট হাত পায়ে আমরা দেখতে পারি, তারপর আস্তে আস্তে আমাদের লাংস, তারপর আস্তে আস্তে হার্টের দিকে চলে যায়। তো সেই জন্য আমাদের একটা ফ্যাটাল হতে পারে। তো এই জন্য আর্লি স্টেজে আমরা যত তাড়াতাড়ি পেশেন্টকে রিকভার করতে পারি, অ্যাডভান্স স্টেজে আমাদেরকে পেশেন্টকে একটু এমার্জেন্সি হেল্পটা নিতে হয়। আসছি আলোচনায়, একটু টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন?
কোথা থেকে বলছেন? বর্তমান থেকে বলছি, বর্ধমান থেকে। কে বলছেন? শান্তি করে ছিল। নামটা বোঝা যাচ্ছে না, যাই গিয়ে আপনি বলুন। হ্যাঁ, বর্তমান থেকে। বলুন বলুন, নেটওয়ার্কে কিছু প্রবলেম হচ্ছে, কথাটা অস্পষ্ট আসছে, আপনি বলুন। টিভির সাউন্ডটাকে মিউট করে দিন, টেলিভিশনের সাউন্ডটাকে একবারে বন্ধ করে দিন। আমার না ইউরিনে অল্প অল্প খানা হয়, হ্যাঁ, ইউরিনে অল্প অল্প খানা হয়, অল্প অল্প। ইউরিনে অল্প অল্প ফেনা হয়। আচ্ছা, আপনার কি সুগার আছে? হ্যাঁ, এমনি কোনো গোলমাল নেই, হ্যাঁ, এমনি কোনো গোলমাল নেই, জ্বালা যন্ত্রণা সব কিছু না। না না, সুগার আছে? সুগার না, না, সুগার নেই। প্রেশারের ওষুধ খান? না, আপনার বয়স কত? 61। 61? নেটওয়ার্কে প্রচন্ড প্রবলেম, কচকচ করছে, আওয়াজ করছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে আপনি থাকুন। শুনতে থাকুন দিদি, ধন্যবাদ। দেখুন, মা সব থেকে ইম্পর্টেন্ট রয়েছে। ইউরিনে ফেনা যাচ্ছে, তাহলে এটা আমাদেরকে আগে রুল আউট করতে হবে কেন যাচ্ছে, ঠিক আছে? কেন কি এমনিতে আমাদের ইউরিনে ফেনা হয় না, তো কারণটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে যে রুল আউট করা যাবে যে কেন কিসের জন্য কিন্তু ইউরিনে ফেনা আসছে। আপনি এমনি কিছু ওষুধ খেলেন, ওষুধ খেয়ে আপনি দেখলেন যে আপনার ইউরিন ফেনাটা কেটে গেল, কিন্তু দেখা গেল যে পরে আপনি একটা বড় সমস্যা কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারেন। তো সেই জন্য আপনি বর্ধমান থেকে বলছেন, বর্ধমান আমাদের চেম্বার রয়েছে, ওখানে একবার যোগাযোগ করুন। কেন কি আপনি বলছেন সুগার নেই, আপনি বলছেন প্রেশার নেই, তাহলে হতে পারে আপনার কোনো সেরকম বড় সমস্যা আসবে না, কিন্তু কিসের জন্য আসছে এটা কিন্তু খুব জানা দরকার রয়েছে। একবার যোগাযোগ করার চেষ্টা করুন। নমস্কার, টেলিফোনে কে রয়েছেন? হ্যাঁ, কে বলছেন? বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? হ্যালো। কে বলছেন? বাঁকুড়া থেকে বলছি, শ্যামল মুখার্জি। হ্যাঁ, বলুন মিস্টার মুখার্জি, বলুন। আমি বলছি হাইড্রোনেফ্রোসিস রোগটা সম্বন্ধে স্যার একটু যদি বলেন। এবং একটা 3 বছরের বাচ্চা আছে, ওর কি চিকিৎসা করা সম্ভব হবে? এবং তার সাইড ইফেক্ট কি এবং সারবে কিনা, এটা হাইড্রোনেফ্রোসিস রোগটা সম্বন্ধে একটু কাইন্ডলি বলেন, খুব ভালো হয়। আপনার কথাটা বড্ড অস্পষ্ট আসছে, আপনি আচ্ছা, আমি আবার বলছি, হাইড্রোনেফ্রোসিস কথাটা, এই যে রোগটা, এটা সম্বন্ধে স্যারকে কিছু বলতে বলছি। এমন 3 বছরে কি হাইড্রোনেফ্রোসিস? আচ্ছা, হাইড্রোনেফ্রোসিস সম্বন্ধে স্যার একটু যদি কিছু বিস্তারিত বলেন। এমন 3 বছরের একটি বাচ্চা আছে, ওইটা চিকিৎসা করা যাবে কিনা? হাইড্রোনেফ্রোসিস রোগটার নাম হলো, মানে ইউএসজি রিপোর্ট থেকে বলছি, ইউএসজি রিপোর্ট করে তো ওখানে এই ডায়াগনোসিস, ওকে। বাকি সমস্ত ইউজিনের রিপোর্ট করতে নর্মাল আছে, ঠিক আছে? হাইড্রোনেফ্রোসিস আর কি বলছেন? ওনার একটা বাচ্চার বয়স কত বললেন? বাচ্চা একটা, আমার নয়, আমাদের আত্মীয় আছে, 3 বছর বয়স, 3 বছর। 3 বছর বয়স? হ্যাঁ হ্যাঁ, 3 বছর বয়স। সেই বাচ্চারই এই সমস্যা রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের চিকিৎসা আছে কিনা, হাইড্রোনেফ্রোসিস কি একটু যদি বলেন, খুব ভালো হয়। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে আপনি থাকুন। শুনতে থাকুন স্যার, ধন্যবাদ ফোন করে। আপনি দেখুন, সবথেকে বড় জিনিস, আপনি বাঁকুড়া থেকে বলছেন, আমি কালকে বাঁকুড়ায় থাকবো। আমার কাল থেকে পরপর চেম্বার রয়েছে, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, বোলপুর। আমি বলবো আপনি কালকে বাচ্চাকে নিয়ে আসুন, একবার আমি দেখে নেবো। সবথেকে বড় জিনিস হচ্ছে 3 বছরও বাচ্চা, আমি ছোটো বাচ্চাকে দেখি না, কিন্তু আপনি একবার নিয়ে আসুন। আমার হাতে কিছু করা থাকলে আমি বলে দেবো, না হলে আমি রেফার করে দেবো। বেশ, সব থেকে ভালো এটাই হবে যে আগামীকালই কিন্তু আপনি সেই সুযোগটা পেয়ে যাচ্ছেন আপনার জন্য, এবং আপনারা যারা টিভিতে রয়েছেন এই মুহূর্তে তাদের প্রত্যেকের জন্য বলছি, এটা ভাবার কোনো কারণ নেই যে আপনাকে বেদজ্ঞান আয়ুর্বেদের ট্রিটমেন্ট পেতে গেলে কলকাতায় আসতে হবে। আপনি আপনার বাড়ির খুব কাছেই থেকেই কিন্তু এই ট্রিটমেন্ট নিতে পারেন। একটু আগে বর্ধমান থেকে যিনি ফোন করেছিলেন সেক্ষেত্রেও স্যার বললেন যে বর্ধমানে চেম্বার রয়েছে। বাঁকুড়া থেকে তার পরবর্তী ফোন মিস্টার মুখার্জি করলেন, তার ক্ষেত্রেও তিনি বললেন যে আগামীকালই বাঁকুড়ায় উপস্থিত থাকবেন স্যার নিজে। ফলে বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে, তবে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্য ডাক্তারবাবু সেখানে উপস্থিত থাকেন। ফলে সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হলো আগে ফোন করে নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে। ফোন করবেন কোন নাম্বারে? দেখুন, আমি এই যে আমার আঙুল দিয়ে দেখাচ্ছি একটা হলুদ বক্সের মধ্যে 2টো ফোন নাম্বার রয়েছে লাল দিয়ে লেখা, একটি 9073641643 আর দ্বিতীয়টি হলো 9831068089। এই দুটো নাম্বার আপনারা লিখে নিন আপনাদের ডায়েরিতে, এবং সেই নাম্বারে এক্ষুনি ফোন করতে পারেন। আফটার দ্য প্রোগ্রাম ফোন করতে পারেন, কালকেও ফোন করতে পারেন।
যে কোনো সময় ফোন করে আপনার বাড়ির খুব কাছে কোথায় বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে সেটা জেনে নিন, এবং সেখানে কবে ডাক্তারবাবু উপস্থিত থাকছেন সেটা জেনে ওই দিনের জন্য আপনার নামটা লিখিয়ে নিন। আসবো আলোচনায়, সম্ভবত আরেকটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি রায়গঞ্জ থেকে বলছি। হ্যাঁ কে বলছেন? রায়গঞ্জ থেকে আমার নাম বঞ্চিতা সাহা। রঞ্জিতা সাহা, বলুন দিদি। মানে আমি 1-2 বছরে ডাক্তার দেখিয়েছি কিন্তু কিছু হয়নি, ডাক্তারও বলতে পারছে না। মানে মাটিতে পা দেওয়ার সাথে সাথে সকালে ঘুমের থেকে ওঠার পর মাটিতে পা দেওয়ার সাথে পাটা ভার ভার লাগে, বা সাইডটা ভার ভার লাগে, আর এক সাইডটা খুলে যায়, মুখের এক সাইডটা বা হাতটা খুলে যায়। কিন্তু পরে দিন হতে হতে আবার ঠিক হয়ে যায় সেটা। হুম, মানে সারাদিন কাজ করতে করতে এটা ঠিক হয়ে যায়, কিন্তু ঘুমের থেকে ওঠার পরে এই সমস্যাটা হয়। আচ্ছা, আচ্ছা। কিছু ওষুধ আপনি পেয়েছেন? কোনো ওষুধ খেয়েছেন আপনি? হ্যাঁ, এখানে রায়গঞ্জে দেখিয়েছিলাম, সেখানে দিয়েছিল ওষুধ, বলছে যে রক্ত রয়েছে সমস্যা, মানে রক্তটা কম আসছে, হিমোগ্লোবিনটা কম বলছে। কত আছে হিমোগ্লোবিন? হিমোগ্লোবিন এর আগে করেছিলাম 9। 9। আচ্ছা, তো শুধু এক সাইড আপনার ভার ভার লাগছে, তাই তো? হ্যাঁ, এক সাইডটা ঘুমের থেকে উঠলে এক সাইডটা ফুলে যায়, বা সাইডটা মুখের বা সাইডটা ফুলে যায়, আর হাতটা ফুলে যায়, পাটাও ফুলে যায়। পা মেঝেতে দিলে পাটা মনে হয় ভার ভার, রস রস মনে হয়। কদিন ওষুধ খেয়েছিলেন? ওটা আমাকে বলছিল 5-6 মাস খেতে হবে, খেয়েছিলাম। হিমোগ্লোবিনের ওষুধ দিয়েছিল, খেয়েছিলাম। খাওয়ার পর থেকে আবার ওরকম হচ্ছে, কিন্তু প্রায় এখন হিমোগ্লোবিনের ওষুধটা খাই। এখন হিমোগ্লোবিন কত আছে? এর মধ্যে তো চেক করিনি, 2 মাস আগে চেক করেছিলাম, 9 ছিল। 2 মাস আগে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, অ্যানিমিয়া হলে আমাদের একটু শরীরে একটু সোয়েলিং বা ভারী ভারী এটা আপনার লাগতে পারে, ঠিক আছে? কিন্তু আপনি বলছেন আপনি ওষুধও খেয়েছেন, কিন্তু আপনার হিমোগ্লোবিন 2 মাস আগে 9 ছিল, তো আপ টু দ্য মার্ক আপনার কিন্তু হিমোগ্লোবিন আসেনি, মোটামুটি 11 পর্যন্ত থাকা উচিত। তো দেখুন, আপনি রায়গঞ্জ থেকে বলছেন, মালদা আমাদের চেম্বার রয়েছে, আপনি ওখানে যোগাযোগ করতে পারেন। আয়ুর্বেদের খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, ঠিক আছে? আপনি ট্রিটমেন্ট করান, আপনি যে প্রবলেমটা বলছেন হিমোগ্লোবিন প্রবলেমটা সলভ হয়ে যাবে। তার পাশে আবার অন্য কোনো সমস্যা থাকলে তারও চিকিৎসা হয়ে যাবে, তারও ট্রিটমেন্ট পেয়ে আপনি সুস্থ হয়ে যাবেন। আমি একটা কথা বলবো আপনাকে আপাতত, আপনি যখন বলছেন আপনি হিমোগ্লোবিন কম আছে, আপনি হিমোগ্লোবিনটা একটু 11 পর্যন্ত নিয়ে আসুন, ঠিক আছে? তার জন্য আপনাকে আমার এখন এই সময় চেম্বার আসা দরকার নেই। 1 মাসের জন্য একটা ওষুধ আমি বলছি আপনাকে, আপনি নিন। লোহাসো বলে একটা ওষুধ পাওয়া যায়, লোহাসো, এটা সিরাপ বাজারে অ্যাভেলেবল আছে। লোহাসো বলে একটা সিরাপ আছে, 2 চামচ করে দিনে 3 বার খাবেন। আখের গুড় সকালবেলা খালি পেটে খাবেন, ছোট অল্প একটু করে আখের গুড় খাবেন, আর বেদানা খাবেন। এই 3টে জিনিস আপাতত 1 মাস করুন। হিমোগ্লোবিন চেক করুন, চেক করে আমার হেল্পলাইন নম্বরে আমার জানাবেন কেমন আছেন। না বাড়লে তখন একবার আমি আপনাকে মালদা ডেকে নেব। আর একটু টেলিফোন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, আমি মালদা থেকে বলছি, গাজল থেকে। মালদার গাজল থেকে কে বলছেন স্যার? বলছি অনিল চন্দ্র মন্ডল বলছি। সোমেন্দ্র বাবু, বলুন সোমেন্দ্র বাবু। হ্যাঁ, বলছি যে আমার একটু ঘন ঘন খুব পেস্টাপ হয়, পেস্টাপ তো ফ্যানাও হয়। হ্যাঁ, হুম, আর আমার ওই বাঁ দিকের কিডনিতে আমি কি করেছিলাম, একটু হালকা একটু পাথর নাকি, যাই কি হোক। বলছে? হ্যাঁ, কি করেছিলেন? ওটা একটু- ইউএসজি? পিএইচডি করেছিলাম, হ্যাঁ, পেটে। তাতে বাদিকের কিডনিতে হালকা পাথর ধরা পড়েছে, হ্যাঁ, 3 mm। হ্যাঁ 3 mm। আচ্ছা, হ্যাঁ, আমি বেশ। বলতে ডাক্তারবাবু কয় তারিখে বসবেন মালদাতে? না সেটা পরে আসছি, আগে বলুন আপনার সুগার বা হাইপার টেনশন এই জাতীয় কোনো রোগ আছে কিনা, মানে আপনি সুগারের ওষুধ বা প্রেশারের ওষুধ খান কি? না, আমার সুগার নাই। সুগার নেই, বেশ, ঠিক আছে। না। আচ্ছা। আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, মালদা আমাদের সামনের সপ্তাহে আমাদের চেম্বার রয়েছে। সামনের সপ্তাহ মানে নেক্সট মানডে অ্যান্ড টিউসডে, মানে মানডে থাকবো আমি বর্ধমান আর টিউসডে থাকবো আমি মালদা। কিন্তু এই 1 সপ্তাহ আপনি যেটা করবেন, আপাতত আপনি একটা সবথেকে যেটা কিডনি স্টোন পেশেন্টদেরকে আমি বলি করতে, সেটা হচ্ছে লাইম ওয়াটার খেতে। নেবু দিয়ে 1 গ্লাস জলে একটা পুরো নেবু, কোনো নুন দেবেন না, কোনো চিনি দেবেন না, 1 গ্লাস করে সকাল বিকেল করে খাবেন, ঠিক আছে? এটা কন্টিনিউ রাখবেন, আর একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, মালদাতে আপনার সঙ্গে দেখা হবে। এটা কি সবাই খেতে পারে, মানে
যাদের কিডনির সমস্যা নেই তারাও হ্যাঁ সবাই খেতে পারেন, কিন্তু যারা কিডনির সমস্যা তাদের জন্য কিন্তু এই লাইম ওয়াটারটা খুব ভালো, কারণ সিট্রিক অ্যাসিড আছে। এটা কখন খাবে? খালি পেটে, না খাওয়ার পরে, না যে কোনো সময় আপনি পাচ্ছেন খান, কোনো প্রবলেম নেই। যে কোনো সময় আপনি সময় পাচ্ছেন রাতের বেলাতে না দিনের বেলা? বেটার হবে সকালবেলা, মর্নিংয়ে আর ইভিনিংয়ে খাওয়াটা বেটার। ইভিনিংয়ে খাও। ইভিনিংটা বেশ, আমরা যে জায়গায় ছিলাম অর্থাৎ সিকেডি নিয়ে এই আলোচনা করছিলাম, দেখুন আপনাদের মধ্যে অনেকেই কিন্তু সিকেডির যে সিমটমসগুলো স্যার বললেন সেই সিমটমসগুলো অনেকের মধ্যেই কিন্তু রয়েছে, বাট আপনারা জানেন না যে হচ্ছেটা কী ব্যাপারটা। অনেকের আবার সুগার নেই, প্রেশার নেই, তারপরেও কিন্তু ইউরিনে ফেনা হচ্ছে, তাতে ধরা পড়ছে আবার কিডনিতে স্টোন রয়েছে। এই কিডনিতে স্টোন বা কিডনিতে কোনো সমস্যা থাকলে স্যার পিঠের পেছন দিকে কোনো ব্যথা অনুভব কি হতে পারে? হতে পারে। কিডনি যখন স্টোন হয় তখন আপনি আমাদের লাম্বার দিকে একটা পেন হতে পারে। আচ্ছা, এটা ন্যাচারালি হয়, কেন কি কিডনি যখন স্টোন হয়ে যায়, স্টোন তখন পাস হওয়ার জন্য বা অবস্ট্রাক্ট যখন হয় তখন একটা পেন আমরা ফিল করি। আচ্ছা, এটা ইউরিন পাসের সময় কি সেই পেনটা হবে? হ্যাঁ, ইউরিন পাসের সময় যখন দেখবেন অবস্ট্রাকশন হচ্ছে, আপনি প্রেশার দিতে যাচ্ছেন, সেখানে অনেক সময় ব্লাডে চলে আসে, ইউরিন সঙ্গে ব্লাডে চলে আসে, বা পেন আমরা প্রচুর ফিল করতে পারি, কেন অবস্ট্রাকশন রয়েছে, ইউরিন বেরোতে চাইছে কিন্তু বেরোতে পারছে না, তো একটা পেন আমরা পাই। একটা পেন আমাদের হতে পারে। তো সুতরাং যাদের এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, আবারও আমি বলছি, যারা অন্য অনেক রকমের ট্রিটমেন্ট করেছেন হয়তো সুরাহা পাননি, তাহলে সেক্ষেত্রে আপনারা বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে পারেন। আবারও বলবো যে ধরার জন্য যে খুব বিরাট কর্মযজ্ঞ করতে হবে এমনটা নয়, খুব সহজেই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরা যায়। তার জন্য আমি আগেও বলেছি, আবারও বলবো যে আমাদের স্ক্রিনে থাকা যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে জেনে নিন প্রথমে আপনার নিয়ারেস্ট কোথায় চেম্বার রয়েছে এবং সেখানে সেই দিন অবশ্যই পৌঁছে যান। এবার আসছি, এই যে সিকেডি পেশেন্ট রয়েছে, ধরুন এই যে কিডনি, এটা তো কিডনি ধীরে 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 ড্যামেজ করছে। রাইট। এবার এই কিডনি যদি ড্যামেজ হতে থাকে তাহলে তো সেটা তো একেবারে প্রাণ ঝুঁকির জায়গায় চলে যেতে পারে। হ্যাঁ, আপনি দেখুন, সবথেকে বড় জিনিস হচ্ছে প্রপার ট্রিটমেন্ট, প্রপার ম্যানেজমেন্ট দরকার রয়েছে। আপনার সুগারের জন্য ড্যামেজ, দেখুন সবথেকে বড় কারণ আপনি কিসের জন্য আপনার কিডনি ড্যামেজ হচ্ছে। আপনি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হচ্ছে, না হাইপারটেনশন নেফ্রোপ্যাথি আপনার সমস্যা হচ্ছে, না কিডনি উপর সিস্টের জন্য আপনার প্রবলেমটা হচ্ছে, না যেটা কিডনি স্টোন হয়ে গেছে তার জন্য আপনার ড্যামেজটা হচ্ছে। তো কারেন্টটাকে কিন্তু আগে সবথেকে প্রথম আপনাকে কন্ট্রোল করতে হবে। কারেন্টটা আপনি কন্ট্রোল না করতে পারলে ড্যামেজটা কিন্তু বেড়ে চলেই যাবে। তার পাশাপাশি রয়েছে খাওয়া দাওয়া। সিকেডি পেশেন্টের কিন্তু স্পেশাল ডায়েট হয়, তাদেরকে কিন্তু সেই ডায়েটটা কিন্তু মেনে চলতে হবে। প্রোটিন ইনটেকটা তাদেরকে কিন্তু খুব মেজারমেন্ট করে খেতে হবে, কার্বোহাইড্রেট হোক বা ভিটামিনস হোক, যাই হোক, কিন্তু সেটা কিন্তু খুব মেজারমেন্ট। অ্যান্ড সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জল। জলটা একদমই আপনাকে মেজারমেন্ট করে খেতে হবে। তো এই যে স্পেশাল ডায়েটটা রয়েছে কিন্তু আপনি নিজে থেকে করতে পারেন না, এটা স্পেশালি ডক্টরবাবুরা আপনাকে কিন্তু এই ডায়েটটা আপনাকে করে দেবেন যে কী ধরনের আপনাকে খাওয়া দাওয়া করা উচিত। পাশে যে মেডিকেশন রয়েছে, না আয়ুর্বেদে যে পঞ্চকর্ম থেরাপি রয়েছে, এইভাবেই কিন্তু একটা সিকেডি পেশেন্টকে আমরা রিভার্স করতে পারি। এই যে একটু আগে মিস্টার মুখার্জি যিনি বাঁকুড়া থেকে ফোন করবেন, যা কোনো একজন আত্মীয় 3 বছরের শিশুর বলছেন যে হাইড্রোনেফ্রোসিস হয়েছে। এই হাইড্রোনেফ্রোসিস তো ওয়ান কাইন্ড অফ কিডনির ডিজিজে বলছি। তো এই ক্ষেত্রে এত ছোট বাচ্চার কিডনি ডিজিজ হয়ে যাওয়ার কারণ কী কী? তার তো সুগার বা হাইপারটেনশন থাকবে না, তাহলে দেখুন এটা অ্যানোমালিস রয়েছে, একে অ্যানোমালিস বলা হয়, হতে পারে জন্ম থেকে এই সমস্যা রয়েছে। ঠিক আছে, এটা জন্ম থেকে রয়েছে। তো এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট রয়েছে পেশেন্টের সমস্ত ডকুমেন্টসগুলো আমাদেরকে দেখতে হবে, পরীক্ষা নিরীক্ষাগুলো সমস্ত জিনিস দেখার পরই আমরা কিন্তু বলতে পারি। আর সবথেকে বড় জিনিস হচ্ছে ছোটো বাচ্চাকে আমি দেখি না, ছোটো বাচ্চাদেরকে আমি রেফার করে দিই অন্য ডক্টর কাছে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এইটা জানার জন্য আসতে পারেন যে কি হয়েছে না হয়েছে, সেটা স্যার বললেনও যে যদি তিনি মনে করেন তাহলে তিনি কিন্তু রেফার করে দেবেন, এবং সেক্ষেত্রে সেটাও ডেফিনেটলি আয়ুর্বেদ চিকিৎসার জায়গাতেই থাকবে। যারা শিশুদের নিয়ে, মানে এই জায়গাটা না মানুষের কাছে ক্লিয়ার নয়। যেমন অন্যান্য প্যাথিতে বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ রয়েছে, কেউ একজন হার্ট দেখছেন, কেউ কিডনি দেখছেন, কেউ হয়তো লাংস দেখছেন, কেউ হয়তো ব্যথা বেদনার জায়গাটা দেখছেন। আয়ুর্বেদের ক্ষেত্রেও যে এরকম একটা ভাগ থাকতে পারে এবং আয়ুর্বেদে যেটা থাকা সম্ভব, এটা অনেকেরই আমরা ধারণা নেই। মানে আয়ুর্বেদ মানে একজনই সব কিছু দেখতে পারে, মানে সব কিছুই হয়ে যায়, এটা তো নয় বোধহয়। দেখুন MBBS এর পর যেরকম স্পেশালাইজেশন হয়, আয়ুর্বেদেও কিন্তু BMS এর পর স্পেশালাইজেশন হয়। স্পেশালাইজেশন, MD MS,
তার সঙ্গে এমডি যারা হচ্ছে তারা কিন্তু কেউ মেডিসিনে হচ্ছে, কেউ গাইনিতে হচ্ছে, কেউ পেডিয়াট্রিকে হচ্ছে, বাচ্চাদের হচ্ছে। তো আয়ুর্বেদেও কিন্তু রয়েছে, আফটার বিএমএস স্পেশালাইজেশন রয়েছে। তো সুতরাং আপনাদের জায়গাটা আমি ক্লিয়ার করলাম। একটু টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বাবু, বলছেন? আমি বেহালা থেকে বলছি, অনুপম সত্যপতি মাস্টারমশাই বলছি। বলুন অনুপম বাবু। আচ্ছা, সমস্যা হয়ে যাচ্ছে কি যে আমি আর 17-18 বছর সিওপিডি, হ্যাঁ, আমাকে সিওপিডি হিসাবে আমাকে সেই ধরনের ইনহেলার গুলো নিতে হয় এবং নিয়মিত আমি ডাক্তার দেখাই। ডাক্তার দেখিয়ে ওগুলো ইনহেলার টিলার থেকে শুরু করে যাবতীয় ওষুধ নিই। রিসেন্টলি আমার টেস্ট গুলো হয়েছে, D3টা কমে গেছে আমার। হ্যাঁ, D3টা ভালোই কমে। গ্লুকোজের যে আপনি যেটা কি বলছেন কমে গেছে? বিপি? হ্যাঁ, D3টা বেশ কমেছে, 14.07 এসে গেছে, যেটা 30-50 নর্মাল। হ্যাঁ, জন্য ডক্টরবাবু যথারীতি ক্যালসিয়াম দিয়েছে, D3 চিকিৎসা চলছে ঠিকই, কিন্তু ঘটনা এখন যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা হচ্ছে কি যে মাঝে মাঝে কষ্ট হচ্ছে এবং পেচ্ছাপে তো যাচ্ছে, মানে পেচ্ছাপে আপনার যে বুদবুদটা ভালোই হয়। গ্লুকোজের ফাস্টিং আমি পরীক্ষা করছিলাম, সেটা 2-3 মাসই ছিল ফাস্টিং। আর আপনার এগুলো হোল ব্লাডের কি সমস্ত বলেছে, HbA1c 5.8। আপনার বয়স কত? তো সেই অর্থে আমার কিডনিরটা কোনো প্রবলেম হয়েছে কিনা একটু আপনার সঙ্গে তাহলে আপনি বলেন তো। মানে এখন যেমন শ্বাসকষ্ট চলছিল, আমি অ্যান্টিবায়োটিক খেলাম। আপনার বয়স কত? বয়স কত আপনার? আমার তো 58 হয়ে গেছে। 58? ভাব থাকে মাঝে মাঝে। হ্যাঁ, 58। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনার অনেক কিছু বলার আছে আর আমারও অনেক কিছু জানার রয়েছে। ঠিক আছে, আপনি বেহালা থেকে বলছেন। বেহালাতে মানে একদম পাশেই আমার চেম্বার রয়েছে। সাউথ সিটি মল নিশ্চয়ই চিনেন, যোধপুর কালীবাড়ি, একদম পাশেই চেম্বার রয়েছে। আপনি চলে আসুন চেম্বারে, কেন আপনি যে প্রবলেমগুলো বলছেন হিস্ট্রিটা একটু জানতে হবে, ডিটেলে জানতে হবে, তারপর যে ওষুধগুলো দেবো খাবেন, তাদের রেজাল্ট পেয়ে যাবেন। আমি একটু আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই যে আপনারা যেখানেই থাকুন না কেন, সেটা একেবারে উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গের যে কোনো প্রান্তে হোক না কেন, আপনারা খুব সহজেই কিন্তু এই বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে পারেন। আমাদের স্ক্রিনে দেখুন, আমি এখনও নাম্বারগুলো রয়েছে, আমি আবারও বলছি এই নাম্বারগুলো 9073641643, আর দ্বিতীয় নাম্বারটি হলো 9831068089। এই নাম্বারে ফোন করে আপনি প্রথমত জানবেন আপনি কোথায় থাকেন, সেই অনুযায়ী আপনার খুব কাছে বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার কোথায় আছে, আর সেই চেম্বারে ডাক্তারবাবু কবে উপস্থিত থাকছেন এবং যেদিনকে উপস্থিত থাকছেন সেদিনকে ওই ডেটটিতে আপনি কিন্তু আপনার নামটা লেখাতে ভুলবেন না। তার কারণ নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সংখ্যকই কিন্তু রুগী দেখা সম্ভব। ফলে আগে থেকে নামটা লেখানো থাকলে আপনার দেখানোটা সহজ হবে, না হলে হয়তো ওই ডেটটা মিস করে যেতে পারেন। ফলে আজকে বিদায় নেব। যারা এই অনুষ্ঠানে ছিলেন, তারা যারা বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে চাইছেন, দ্রুততার সঙ্গে ফোন করে নাম নথিভুক্ত করে ফেলুন। স্যার, আজকে বিদায় নেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার।